এই যে ঘৃণ্য অপরাধ যারা করে যাচ্ছে, আজকে হয়তো তারা ক্ষমতা এসে ভেবে যাচ্ছে যে এটা তাদের চিরস্থায়ী বন্দোবস্ত। কোনো কিছুই চিরস্থায়ী বন্দোবস্ত না। এদের পরিণতি খুবই খারাপ হবে, বেশি দিন লাগবে না। আর ওই কয়েকটা মাস সামনে গেলেই দেখবে মানুষ, সাধারণ মানুষ এদেরকে পিটাবে, ঝাড়ু দিয়ে মারবে। জুলাই কি অভ্যুত্থান, বিপ্লব, কিসের বিপ্লব? তো খুন খারাপই করেছে, সব খুনি। বিপ্লব কখনো এইভাবে হয় না। তারা তো খুন করেছে, মানুষকে একের পর এক হত্যা করেছে, যে জন্য এই সমস্ত অপরাধীদের দায় মুক্তি দেওয়া হয়েছে। খুন, অগ্নিসন্ত্রাস, এই ধরনের আইন শৃঙ্খলা নিজে হাতে তুলে নিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা, কোপানো, চাইনিজ করে দিয়ে কোপানো, নানাভাবে মানুষের উপরে যে জুলুম অত্যাচার করেছে, সেই 7.62 বুলেট ব্যবহার করে মানুষ খুন করা, এই সমস্ত হত্যাকাণ্ডই তো তারা করেছে এবং নির্যাতন করেছে। এমনকি মারার পরে যখন আহত তাকে চিকিৎসাটা বন্ধ নিতে দেয় না, অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে মারে, অ্যাম্বুলেন্স ভাঙে, হাসপাতালের থেকে সেখানে যে মারে। এ কি বর্বরতা, কি জঘন্য এগুলি! এরা জানোয়ারের অধম, এদের কোনো ক্ষমা নেই। বিচার একদিন এদের হবেই, জনগণই বিচার করবে। ওরা যেমন মব করে, ওই মবের হাতে ওরা যদি সাজা না পায়, তো আমি কি বলছি, অবশ্যই তারা সাজা পায়, জনগণই ওদেরকে পিটাবে। আমি তীব্র নিন্দা জানাই। আজকে বাংলাদেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। ঘরে বিদ্যুৎ নাই, খাবার নাই, কাজ নেই, যুব সমাজ কাজ পাচ্ছে না, ইন্ডাস্ট্রি বন্ধ, শ্রমিকের কাজ নাই, সার নাই, সেচ দিতে পারে না, কৃষক ফসল তুলতে পারে না, মাঠের ফসল চিটা হয়ে যাচ্ছে। আমি জানি না সামনে মানুষকে কি দিয়ে খাবার দেবে, কিভাবে চলবে। ভ্যাকসিনের অভাবে শিশুকে হত্যা করলো, ভ্যাকসিন কিনতে পারেনি। কেন কিনতে পারেনি? এখানে আমার প্রশ্ন। 2024-25 অর্থ বছরে আমি বাজেট দিয়ে যাই, 7,97,000 কোটি টাকার বাজেট। তখন আমাদের জিডিপি 2023 সালে, সেখানে তো আমরা প্রায় 500 বিলিয়ন মার্কিন ডলারের আমার জিডিপি আমি তুলেছিলাম। কিছু লোন টোন 70 দেওয়া, প্রায় 448 বিলিয়ন তো ছিল। আমাদের প্রবৃদ্ধি আমরা 7 ভাগে তুলেছিলাম, এবারে 6 ভাগের উপরে। অর্থনীতি অত্যন্ত শক্তিশালী, মজবুত ছিল। আজকে সেখানে দারিদ্রের হার বেড়ে গেছে, হতদরিদ্রের হার বেড়ে গেছে, কোনো বিনিয়োগ নাই, আমদানি নাই, রপ্তানি নাই, সব কমে গেছে। বাংলাদেশ যেখানে অর্থনৈতিকভাবে, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, সব ক্ষেত্রে আমরা একটা উন্নত দেশের পথে এগিয়ে যাচ্ছিলাম, উন্নয়নশীল দেশ হয়েছিল, ঠিক তখন এই বর্বরগুলি, খুনিরা ক্ষমতা দখল করে। সবচেয়ে বড় বাটপার হলো ইউনূস। সারা বিশ্বকে সে সবার সাথে বাটপারি করেছে, একটা মিথ্যা আবহাওয়া সৃষ্টি করেছে, সব জায়গায় একটা ভালো মানুষের চেহারা নিয়ে এসেছে, কিন্তু তার সেই বিভৎস চেহারা আজকে জনগণের সামনে। একের পর এক মিথ্যা কথা বলা ছাড়া তারা কিছুই করেনি। আর ইউনূসের এই বাটপার, ইউনূসের ছত্রছায়ায় বিএনপি, জামাত আর ওই এনসিপি নামে কতগুলি, যারা মানে কেউ ছাত্রলীগ করে গেছে, সে এটা যেন মনে হয় যেন কাকের বাসার কোকিলের ছানা, সেইভাবেই এগুলি নিজেদের তৈরি করে এখন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অত্যাচার করে। আওয়ামী লীগ কে? আওয়ামী লীগ জনগণের সংগঠন। 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে। ওরা যে এত নাচানাচি করে, ওরা কাদের দ্বারা তৈরি? জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করেছে খুনি মোস্তাকার জিয়া। আমার মা, আমার 3 ভাই, 2 ভাই, বউ, আমার আত্মীয় পরিবার পরিজন 18 জন সদস্য হত্যা করেছে, এবং যারা হত্যা করেছিল তাদেরকেও ইন্ডেমনিটি, দায় মুক্তি দিয়েছিল। সেই খুনি জিয়া, তার পকেট থেকে বের হওয়া হলো বিএনপি। আর জামাত হচ্ছে যুদ্ধ অপরাধী। 71 সালে হত্যা চালিয়েছে, 71 সালে বুদ্ধিজীবীদের হত্যা করেছে, 71 সালে তাদের সেই আলবদর রাজাকার, আল-শামস বাহিনী করে যেভাবে নির্যাতন করেছে, লুটপাট করেছে, সে যুদ্ধ অপরাধী হিসেবে তাদের বিচার হয়েছে। তাদেরই দল হচ্ছে জামাত। কাজে এরা, আর এনসিপি তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী, ইউনূসের হাত দিয়ে অবৈধ দল। এদের কোনো জনগণের কাছে কোনো তো অবস্থান নাই। ক্ষমতা আসতে না আসতে অজস্র টাকার মালিক, জনগণের পকেট খালি। ওই ইউনূস, তারেক আর তাদের চালাচামুন্ডাদের পকেট ভারী। আর এদিকে অত্যাচার করে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে। ফ্যাসিস্টকে তুলনা করে দেখেন তো। আওয়ামী লীগ আমলে 15 বছর 7 মাস আমরা ক্ষমতা ছিল, আমরা দেশের উন্নতি করেছি, মানুষের জন্য কাজ করেছি, ওই প্রতিহিংসা পরায়ণতা আমাদের ছিল না। কিন্তু এখন যখন আমার নেতা কর্মীদের উপর চরম নির্যাতন করে, ঘরে ঘরে আজকে শিশু হত্যা করলো তারা ভ্যাকসিনের অভাবে, সমস্ত টাকা মেরে খেয়েছে। 41,000 কোটি টাকা আমি বাজেটে রেখেছিলাম এই ভ্যাকসিন সহ চিকিৎসার জন্য, সব টাকা মেরে দিয়েছে। আর শত শত মাইল কোল খালি করেছে। আর তার উপর আমাদের প্রায় 10,000-এর উপর আমাদের নেতাকর্মী, তাদেরকে হত্যা করে, তাদেরকে গুম করে দিয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার তো কোনো সীমা নেই, সব হত্যা মামলা।
হত্যা মামলা বাংলাদেশের সবচেয়ে সস্তা। তো এদের অন্যায় অবিচার যে পর্যায়ে চলে গেছে, এদের পতন খুব অবশ্যম্ভাবী এবং পতন তাদের হবেই হবে। আমাদের মধ্যে মিথ্যা অপপ্রচার চালিয়ে যেটা করেছিল তারা নিজেরাই নিজেদের মানে অপকর্মেই মানুষের কাছে তারা আজকে হেয় হয়ে গেছে। এবং তারা যেটা মিথ্যাবাদী, খুনি, জঙ্গি, আজকে জঙ্গিদের রাজত্ব। কিন্তু আমি যে 1400 লোককে মারলাম তার তালিকা তো দিতে পারলো না। আমি কারণ মানুষ খুন করতে চাই, আমি মানুষ খুন করি নাই, আমি মানুষকে বাঁচিয়েছি সবসময়। কাজে আমি আজকে এটাই বলবো যে এদের নির্যাতন অত্যাচার চরম হয়ে গেছে। আজ ঘরে বিদ্যুৎ নাই, পানি নাই, খাবার নাই, সার নাই, সব দিকে নাই নাই নাই। গেল কোথায় সব কিছু? আমি তো সবই রেখে এসেছিলাম। লুটে খেয়ে টাকা পাচার করে দেশটাকে শেষ করে দিয়েছে। এরা ওই মিথ্যাচার আর নির্যাতন আর খুনই করতে পারে। কাজে এটা আমি বলতে চাই, আমি দেশবাসীকে বলতে চাই যে এদের নির্যাতন অত্যাচার করতে 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 তাদের পাপের ঘরা আজকে পূর্ণ হয়ে গেছে। এখন তাদের পতনের সময়, এবং সেই পতন খুব দ্রুতই হবে। পতন অবশ্যম্ভাবী। কারা আপনাদেরকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, সেটা হিসাব রাখেন। আমরা কখনো প্রতিহিংসা করি না, কিন্তু মানুষের জানমাল রক্ষা করা, মেয়েদের ইজ্জত রক্ষা করা, এটা আমাদের দায়িত্ব। আজকে কোনো মা বোনের ইজ্জত নাই বাংলাদেশে। তা আমি এটুকুই বলে শেষ করি যে আজকে যে অত্যাচার নির্যাতন তারা করে যাচ্ছে, দিন একদিন আসবেই, প্রত্যেকটা হিসাব নেওয়া হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই দিন দেয়। আর আমি তো আছি, আমাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহ যেভাবে হোক আমাকে বারবার বাঁচিয়ে রেখেছেন। কারণ বাঁচিয়ে রেখেছেন একটাই কারণে, আমি জানি আজকে যাদের চেহারা পরিষ্কার হয়ে গেল, ওই আলবদর, রাজাকার, আল শামস আর পাকিস্তানি হানাদার বাহিনীর যত সন্তানরা, তাদের চেহারাটা মানুষের কাছে উন্মুক্ত হয়ে গেল। যারা দেশের স্বাধীনতা চায় না, মানুষের জীবনে শান্তি চায় না, সুখ চায় না, মানুষ অর্থনৈতিক উন্নতি চায় না, তাদের চেহারাটা দেখানোর জন্যই বোধহয় আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আবার আমরা বাংলাদেশকে উন্নত করব, আবার বাংলাদেশের মানুষ সারা বিশ্বে ইজ্জত পাবে, সম্মান পাবে, মাথা উঁচু করে চলবে। জাতির পিতার সেই আদর্শ নিয়েই আমরা এগিয়ে যাব। আসসালামু আলাইকুম। বাংলাদেশে একজন মানুষও নাই যে মানুষটা এই ইউনূস সরকার যে অন্যায় অপরাধ করে গেছে, বিশেষ করে আমাদের কোমলমতি প্রায় 300 শিশুকে হত্যার দায় এই সরকারের উপরে, তার বিরুদ্ধে আইনি কোনো প্রতিকার যাবে। ধরে নিলাম যে বিএনপি সরকার আপোষের সঙ্গে এসছে, বিএনপি সরকার কোনো ব্যবস্থা নিবে না। এটা 2.5 মাস চলে গেছে, লক্ষণ যা দেখা যাচ্ছে যে তারা ইউনূস সরকারের অন্যায়, অবিচার, মব, অপশাসন, ইভেন দুর্নীতি, কোন দুর্নীতির কোন তদন্ত ওই সরকার করছে না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মোস্তফা সরোয়ার ফারুকী, আসিফ নজরুল, সৈয়দ রেজওয়ান হাসান, কারো কোনো দুর্নীতির বিষয়ে এই সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই। কিন্তু বাংলাদেশে আপাদমস্তক মানুষের তাদের ধারণা, পাবলিক পারসেপশন, পত্রপত্রিকায় যে রিপোর্টগুলো এসছে সেই রিপোর্টগুলোতে এই মানুষগুলো দুর্নীতি করেছেন, মানুষের কাছে এই ধারণা একদম পরিষ্কার। তারপরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে একজন মানুষ, একজন আইনজীবী, একজন সমাজকর্মী, একজন মানবাধিকার কর্মী, তারা কি নাই যারা আমাদের উচ্চ আদালতে গিয়ে এই অন্যায় অপকর্ম, বিশেষ করে এই শিশুদেরকে হত্যার বিষয়ে, এখন টুকিটাকি নানান রকম মামলা হচ্ছে, ইউনূস সরকারের বিভিন্ন আদেশের বিরুদ্ধে মামলা হচ্ছে, গণভোটের প্রতিকার চেয়ে রিট করা হচ্ছে, কিন্তু যেগুলো সরাসরি প্রায় হত্যাকাণ্ড, যেখানে 600 মানুষকে মবের শিকার করে মারা হয়েছে, সেসব বিষয়ে কারো কোনো শব্দ নেই। এখন আপনারা বলতে পারেন আপনারা করেন, আপনারাও তো এই দেশের নাগরিক। আমরা তো অ্যাক্টিভিস্ট না, আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা সাংবাদিকতার মাধ্যমে আমাদের নিউজ এবং ভিউজ, আমাদের পর্যালোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। সেই মানুষটি কি বাংলাদেশে একজনও জন্মায়নি? বাংলাদেশে তো কত সোনার টুকরা মানুষ আছে, তাদের কারো বিবেক নাড়া দেয় না। দেখেন, ডেইলি স্টারে আজকে একটা নিউজ আছে, সেই নিউজটা দিয়ে মূল যে সাবজেক্টটা সেই আলাপে যাচ্ছি। ডেইলি স্টার নিউজটায় বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় হামের প্রাদুর্ভাব, 294 শিশুর মৃত্যু। ডেইলি স্টার তাদের অনলাইন ভার্সনে লিড নিউজ করেছে এটা, যেখানে বলা হচ্ছে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে চরম অদক্ষতা ও উদাসীনতার নজির রেখেছে বাংলাদেশের সদ্য সাবেক অন্তর্বর্তী সরকার। এর ফলে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই রোগে দেশ জুড়ে এখন পর্যন্ত 294 জন শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাবও এর মধ্যে অন্তর্ভুক্ত। এই ডেইলি স্টারই কিন্তু, এই ডেইলি স্টারের মাহফুজ আলমী সেই ইউনূসের পদত্যাগের নাটক দেখে বলেছিল, স্যার প্লিজ আপনি পদত্যাগ করবেন না। বলেছিল যে বাংলাদেশে এখন সংবাদপত্র মাধ্যম বান্ধব একজন রাষ্ট্রপ্রধান পাওয়া গেছে। সেই উদ্বোধনের কথা সেই ডেইলি স্টারই এখন লিড নিউজ করছে যে অন্তর্বর্তী সরকারের সংক্রামক রোগ নিয়ন্ত্রণে চরম অদক্ষতা ও উদাসীনতার নজির রেখেছে বাংলাদেশ সদ্য সাবেক অন্তর্বর্তী সরকার।
তারা আরো লিখছে, শিশুদের নিয়ম মতো টিকা দেওয়ায় এক সময় হামের সংক্রমণ বিরল হয়ে পড়েছিল, কিন্তু চলতি বছর এই রোগের সংক্রমণ যেমন বাড়ছে তেমনি বাড়ছে মৃতের সংখ্যাও। গতকাল পর্যন্ত দেশের 61 জেলায় হামের আক্রান্তের সংখ্যা 45,000। এই যখন অবস্থা, তখন আমাদের সামনে আরেকটি খবর। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 2026 সালের 9 ফেব্রুয়ারি স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে। আচ্ছা, সোমবার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাইদুল ইসলাম পলক ও সুবীর নন্দী দাস রিটটি দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, চুক্তিটি সুস্পষ্টভাবে অযৌক্তিক, কাঠামোগতভাবে অসম জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর। আরো বলা হয়েছে, চুক্তিটির আলোচনা ও সম্পাদনের ক্ষেত্রে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ রক্ষায় বিবাদীরা ব্যর্থ হয়েছে। রিটে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদেরকে বিবাদী করা হয়েছে। চুক্তিতে বাংলাদেশের উপর আরোপিত অসামঞ্জস্যপূর্ণ দায়, প্রতিকূল শুল্ক ব্যবস্থা, নিয়ন্ত্রক স্বায়ত্তশাসনের অবক্ষয়, দেশীয় শিল্প, কৃষি ও পরিবেশগত সুরক্ষার সম্ভাব্য ক্ষতি সম্পর্কিত উদ্বেগ উত্থাপন করে সাংবিধানিক বৈধতা নিয়ে রিটে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। আমি জানি না, বাংলাদেশে কিছু মানুষ তারা চেষ্টা করছেন ইউনূস সরকারের যেসব আদেশ আছে সেসব নিয়ে কথা বলার চেষ্টা করছেন। ইউনূস সরকারের এই যে অসম্মত চুক্তি, এই চুক্তিতে বাংলাদেশ, একটা কথা গুঞ্জন ছড়ানো হয় যে বাংলাদেশে শুকরের মাংস আমদানি করা হচ্ছে, সেটা আসলে খুব মুখ্য বিষয় না। এটা এই ধরনের সিচুয়েশনের জন্য না, এগুলা সোশ্যাল মিডিয়ায় নানান রকম প্রচার আছে। কিন্তু বেসিক্যালি তো এই বাংলাদেশকে দীর্ঘ সময়ের জন্য, দীর্ঘ সময়ের জন্য ইউনূস সরকার পঙ্গু বানিয়ে গেছে। আজকে ভিনদেশ থেকে বসে আমাদের দিকে আঙ্গুল তুলে যে মনে হয় বাংলাদেশ আমেরিকার একটা উপনিবেশ। কার্যতই এই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে আমেরিকার একটা উপনিবেশ বানানো হয়েছে। এই যে হামের টিকা নিয়ে এত অদক্ষতা, এত অপচয়, ইউনূসের তো নিজেরও সন্তান আছে, তার কন্যা আছে, তার কি বুকে একটু লাগে না? অবশ্য তার ধর্ম নিয়ে যেখানে প্রশ্ন আছে, তার বাঙালি জাতীয়তাবোধ তার মধ্যে কতটুকু আছে, এইসব নিয়ে প্রশ্ন আছে। ফলে তার তো এগুলো গায়ে লাগার কথা না। কিন্তু একটা সরকার বাংলাদেশের মানুষের, মানে বলতে পারেন যে ধর্ম, বর্ণ এবং রাজনৈতিক ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ, বিএনপি সবাই মিলে বিএনপিকে ভোট দিয়েছে। বাংলাদেশ এটা রেয়ার কেস। সেই সরকারকে ন্যূনতম জবাবদিহিতার কোনো ব্যবস্থা নেবে না, সেই সরকারকে ন্যূনতম ইউনূস সরকারকে আইনের আওতায় আনার ব্যবস্থা নেবে না, সবকিছুই হাইকোর্টের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে।